নমস্কার। ঢাল তলোয়ার ঢাল তলোয়ারের চ্যানেলের পক্ষ থেকে বলছি। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত কথা হচ্ছে, এবারের যে ভোটটা হচ্ছে বিধানসভার যে ভোটটা পশ্চিমবঙ্গে, সেই ভোটটা তো নিয়ে এখনই তো একটা বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে। আর স্বাভাবিক, ভোট তো প্রায় এসেই গেল। একটা বিশাল সংখ্যার মানুষ তারা এখনও ঝুলছে। তাদের নাম বাস্তবে থাকবে কি থাকবে না, তারা ট্রাইব্যুনালে, তাদের অনেকের নাম, যাদের নাম বাদ যাবে, তারা ট্রাইব্যুনালে যাবার মতো সময় পাবে কি না, এর মধ্যে প্রকৃত ভোটার যারা রয়েছেন ইত্যাদি, এসব নিয়ে তো একটা টানাপোড়েন চলছেই। অনেকে ভাবছেন যে ভোট কি সময় মতো হবে, না শেষ পর্যন্ত আবার সুপ্রিম কোর্ট সময় নেবে, ভোটটাকে পিছিয়ে দেবে। এই সমস্ত ব্যাপারটা চলছে। পাশাপাশি প্রশাসনিক স্তর থেকে কিছু রদবদল করছে ইলেকশন কমিশন। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ইলেকশন কমিশন এবারে যেভাবে কাজটা করছে, যে স্তরে নেমে এসেছে কাজটা করতে, এভাবে তো এর আগে কখনো হয়নি। এবং এটাও ঘটনা যে ইলেকশন কমিশন কিন্তু একটা জিনিস বুঝতে পেরে গেছে, যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান যিনি, তিনি তিনি ভীষণভাবে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল। আমলাতন্ত্রের মাধ্যমে তিনি কাজটা করেন, কারণ তার যে দল, সেই দলের মধ্যে তিনি 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 যেটা বলবেন সেটা শেষ কথা। এবং শুধু তাই না, তার কথা ছাড়া কোনো কাজই হয় না। এখন যদিও সেনাপতি বলে একজন আছেন এই দলটাতে, তার 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 কথাবার্তা নিয়েও হয়তো একটা গুরুত্ব হয়, নিশ্চয়ই তার আছে, তার কারণ তার উঠে আসাটা যেভাবে হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমলাতন্ত্রের উপর ভরসা করেই তিনি চালান, সমস্ত আমলাদেরকে দিয়ে তিনি নানা রকম কাজ করান, সেটা ন্যায় হতে পারে, অন্যায় হতে পারে, যাই হোক সেটা বিচার্য বিষয়। এবং সেই যে কাজটা করেন, তার বিনিময়ে তাদেরকে খুশিও রাখেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই আমলাতন্ত্র, সেই জায়গাটা, তাদেরকে দিয়ে কাজ করাবার যে প্রসেসটা, সেটা বিঘ্নিত করে দিয়েছেন ইলেকশন কমিশন। এবং আমার তো মনে হয় ইলেকশন কমিশন এরপরে আরও নিচের দিকে, অর্থাৎ বেসিক্যালি আমার মনে হয় থানার দিকেও নেমে আসবেন। অলরেডি ডিএম বদলি হওয়া ইত্যাদি তিনি শুরু করে দিয়েছেন। একটা অস্বস্তির বিষয়, প্রশাসনিক প্রধানের কাছে এটা একটা অস্বস্তির বিষয়। যাই হোক, এবার একটু সরে গিয়ে বলি, সেটা হলো যে এবারের ভোটে মানুষের চোখ থাকবে সেটা হচ্ছে ভবানীপুরের দিকে। কারণ আপনারা সবাই জানেন, আমিও জানি, যে আগে মমতা ব্যানার্জি বলতেন 294 সিটেই আমাকে দেখে ভোট দিন। এবার এই কথা বলার মতো সাহস তার নেই। এবারে তিনি এই ধরনের কোনো স্টেটমেন্ট বা ল্যাঙ্গুয়েজ তিনি দিতে পারছেন না, কারণ তিনিও ফিডব্যাক পেয়েছেন যে মানুষ খুব একটা তাকে ভালোভাবে নিতে পারছে না, ফলত তিনি এই স্টেটমেন্টটা দিচ্ছেন না। আর তাছাড়া এখন সবাই জেনে গেছে যে তৃণমূল দলটার এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ, এই ইলেকশন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ, বা সারা বছর ধরেই বিবিধ গুরুত্বপূর্ণ কাজ চালায় হচ্ছে আইপ্যাক। অর্থাৎ তৃণমূল দলটার যে প্রশাসনিক ব্যবস্থা, কারণ আইপ্যাক সব জায়গায় ঢুকে যাচ্ছে। আর এটাও ঘটনা যে আইপ্যাকে যখন প্রথম দিকের আইপ্যাক ছিল, তখন ওখানে অনেক শিক্ষিত ভালো ভালো ছেলেদেরকে নিয়ে আইপ্যাকে কাজকর্মগুলো হচ্ছিল, কিন্তু এখন সেটা নেই। এবং শুধু তাই না, বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে আইপ্যাকের যারা কাজকর্ম করেন, তারা বিভিন্ন জায়গা থেকে, তোলা শব্দটা আমি বলবো না, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্নভাবে তারা টাকা পয়সাও তোলেন, এবং সেটা খুব একটা নৈতিকতার মধ্যে পড়ে না। যাই হোক, এ ধরনের শোনা যায়। এবার কথা হচ্ছে যে ভবানীপুরের দিকে মানুষের চোখ, হ্যাঁ ডেফিনেটলি। কারণ গত বছর নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। সেটা একটা বিতর্কিত জয় হয়েছে। কেউ বলে
লোডশেডিংয়ে জিতে এসেছেন শুভেন্দু। শুভেন্দু কথা বলেন যে শুভেন্দুবাবু লোডশেডিংয়ে জিতে এসেছেন। আবার শুভেন্দুবাবু বলেন যে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, এই কথাটা তিনি বলেন এবং তিনি জোরের সাথেই বলেন যে আমি তাকে হারিয়েছি। এবারে মজা হলো যে ভবানীপুরে আগে থেকেই গিয়ে দাঁড়িয়েছেন বলবো না, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন তার পার্টি। এইখানে একটা মজা আছে। শুভেন্দুবাবু পরে বলেছেন, প্রথমে যদিও একটা জনসভাতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ভবানীপুরে দাঁড়ালে ভবানীপুরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবো, একটা জোরের উপর বলেছিলেন। পরবর্তীকালে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আবার, তখন তিনি বলেছেন যে আমাকে দল দাঁড়াতে বললে আমি যেখানে বলবে সেখানে দাঁড়াবো, তবে আমি হচ্ছি ভূমিপুত্র নন্দীগ্রামের, ফলে নন্দীগ্রামেই আমি নিজে দাঁড়াতে চাইব, এই কথাটা তিনি বলেছেন। এখন তাকে দু জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে দল। এইখান থেকেই আমি একটি কথা বলব। আর আমাদের পাশাপাশি নেবারিং যে প্রভিন্সগুলো রয়েছে বা স্টেটগুলো রয়েছে, যেসব জায়গায় ভোট হয়ে গেছে ইতিমধ্যে, সেই ভোটগুলো কিন্তু আপনারা ভালো করে পর্যালোচনা করে করলে দেখতে পাবেন, সেই ভোটগুলো কিন্তু এবার কিন্তু পরিচালনা করেছে কিন্তু আরএসএস। এইখানে পশ্চিমবঙ্গে এবার আমার কিন্তু যা দেখে শুনে মনে হচ্ছে, এবারে কিন্তু ফাইটটা মানে আমার যেটা মনে হচ্ছে প্র্যাকটিক্যালি স্পিকিং, আমার মনে হচ্ছে এই ফাইটটা কখনোই তৃণমূল ভার্সেস বিজেপি নয়, বা বিজেপি ভার্সেস তৃণমূল, এই ফাইটটা সবাই ভাববেন। আমি ভাবছি যে ঠিক এরকম ফাইট নয়। এই ফাইটটা জেনারেলি আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আরএসএস ভার্সেস পিপল অফ বেঙ্গল। এটা আমার মনে হচ্ছে। কেন? দেখুন, যা ভঙ্গি, তাতে আমি একটা জিনিস দেখলাম যে শুভেন্দুবাবুকে দুটো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, এবং আমি বলতেই পারি যে ভবানীপুরে শুভেন্দুবাবু হারার চান্স খুব বেশি। সেকেন্ড হচ্ছে এইবার কিন্তু দিলীপ ঘোষকে আবার তুলে আনা হলো। এটা আরএসএস ছাড়া সম্ভব না। দিলীপবাবুকে কিন্তু আবার কিন্তু নিয়ে আসা হয়েছে এবং দিলীপবাবু আগের সেই মহিমাতেই দাঁড়িয়েছে। এবং এটাও ঘটনা যে দিলীপবাবুকে অন্য জায়গায় দাঁড় করাবার চেষ্টা হয়েছিল, দিলীপবাবু স্ট্রেট জানিয়ে দিয়েছিল যে তাকে খড়গপুরে দাঁড় করাতে, এবং খড়গপুরে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবারে রাজ্যসভায় বিজেপি থেকে যে ব্যক্তি গেছেন তিনিও কিন্তু প্রায় পর্দার পেছনে চলে গেছিলেন, তাকেও টেনে আনা হয়েছে। এই যে আরএসএসের এগুলো কাজ, এবং আরএসএস করছে কেন এগুলো? আচ্ছা, আরএসএস আমার কখনো মনে হয় না যে বিজেপি পশ্চিমবঙ্গে জিতে আসতে চাইছে, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে কাজকর্মগুলো হচ্ছে, দেখুন এসআইআর নিয়ে মানুষের উদ্বেগ, জ্বালা যন্ত্রণা, তিতিবিরক্ত হওয়া ইত্যাদি, এটা খুব স্বাভাবিক এবং হয়েছে, এবং এটা এই সময় হওয়াতে বিজেপির পক্ষে এটা খুব একটা লাভজনক নয়। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিজেপি, আমার মনে হয় বিজেপি কখনোই চায় না যে পশ্চিমবঙ্গ শাসন করতে, মানে কখনোই চায় না, মানে ইমিডিয়েট চাইছে না। ভোটের একটা তাড়না আছে, ভোটে লড়াই আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু আমার মনে হয় না। কারণ পশ্চিমবঙ্গে যা যা ঘটনা এর আগে ঘটে গেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, তাতে পশ্চিমবঙ্গে অনেক বেশি স্টেপ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে পারত, নেয়নি। এখন যে অবস্থায় আছে, আমার মনে হচ্ছে যে বিজেপি চাইছে সেকেন্ড পজিশন, কারণ বিজেপি কখনোই চাইবে না কংগ্রেস বা লেফটিস্ট যারা বলেন সিপিএম ইত্যাদি, তারা উঠে আসুক। এটা বিজেপি কখনো চাইবে না, মানে বিজেপি চাইবে না, মানে আরএসএস চাইবে না। আরএসএস কখনোই এটা চাইবে না। আরএসএস সারা ভারতবর্ষ জুড়ে কোথাও কংগ্রেসের দাপট থাকুক, বা এই পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা ইত্যাদি অঞ্চলে যদি সিপিএম যদি আবার উঠে আসে, এটা চাইবে না। তাদের কাছে তৃণমূল কোনো অবস্থাতেই খুব একটা ফ্যাক্টর করে বলে আমার মনে হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভঙ্গিতে বা ইত্যাদিতে দেখি বা দেখছি, কিন্তু চুপচাপ কিন্তু
সেন্ট্রাল গভর্নমেন্ট তার কাজ বা অপারেশনগুলো করেই যাচ্ছে। ফলে আজকে এই যে বঙ্গ বিজয় বা বাংলাকে নিতে হবে, এই মানসিকতা খুব একটা নেই। হলেও সেটা আলাদা কথা, কিন্তু খুব একটা নেই। কারণ তাদেরও যে সমস্ত ইন্টেলিজেন্স আছে তারা খবর দিয়ে দিয়েছে কী হতে পারে, রেজাল্ট কী হতে পারে। সে অনুযায়ী দাঁড়িয়ে তারা সেকেন্ড পজিশনটা নিতে চাইবে। কংগ্রেস বা সিপিএমকে কোনো মতেই উঠে আসতে দেবে না। এইখানেই দাঁড়িয়ে আবার পশ্চিমবঙ্গের জনগণকেও ভাবতে হবে যে আমরা কিভাবে কোথায় ভোটটা দেব, আমরা কিভাবে এগোবো। তার কারণ হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে বিজেপি যে সমস্ত প্রভিন্সে রয়েছে সেই সব প্রভিন্সের অবস্থা কী, এবং আরএসএসের মূল মোটিভটা কী। আরএসএস আসলে কিন্তু চায় কিন্তু একটা বাইনারি করতে, সোজা কথা। আরএসএসের ফর্মুলা হচ্ছে একটা বাইনারি করে দাও, এবং সেই বাইনারিটাই তারা করতে চাইছেন। ফলে এটা বেঙ্গলে দাঁড়িয়ে এই বাইনারি করাটা খুব কঠিন হচ্ছে, বারবার তাদের কাছে কঠিন হচ্ছে। এবার তারা নানা রকম প্রসেস নিয়ে আসছে, আমাদেরকে সেইভাবে এগোতে হবে, সেভাবে বুঝতে হবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।